হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে স্কুল সার্ভিস গ্রুপ সিডি জন্য বিগত বছরের প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। মূলত আজকের ক্লাসে গ্রুপ সি এর যে 15টা কোশ্চেন ছিল 2016-17-তে, তো সেটার সমাধান থাকবে এবং এর ব্যাখ্যাগুলো থাকবে। ওকে, তো আগামী পরীক্ষার জন্য এই অ্যানালিসিসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক এবং পরবর্তী ভিডিওতে আমরা গ্রুপ ডি এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কে বলেছে যে 500 টাকার 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত। মানে দুটো কেস দিয়েছে আমাদেরকে যে 500 টাকার উপর আমি যদি 40% ছাড় করি তাহলে কত হবে। 500 টাকার 40% ছাড় বলতে হচ্ছে আমার কত টাকা, 200 টাকা। ওকে, আর এইদিকে পরপর দুটো ছাড়, তো পরপর দুটো ছাড় বলতে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টগুলো হচ্ছে। তো সাকসেসিভ ডিসকাউন্ট আমাদের কীভাবে বের করতে লাগে দেখো, অনেকেই হয়তো জানো যে আমরা x + y × x × y / 100 এর ফর্মুলা দিয়ে বের করি। তো সেভাবেই আমি করছি, অথবা রেসিপ্রোকেশন মেথড দিয়েও বের করতে পারো। ওকে, তো এখানে 40 আর এদিকে হচ্ছে 1.44, দ্যাট ইজ ইকুয়াল টু 38.56%। ওকে, তো আমাকে বের করতে লাগবে যে 500 টাকার আমি যদি 38.56% বের করি তাহলে আমার ডিসকাউন্ট কত হচ্ছে, তাই না? তো কেটে দিচ্ছি, তার মানে আমার হচ্ছে 192.80। ওকে, তো আমার 500 টাকার উপর পরপর 36 বা 4% ছাড়, 36 এবং 4% ছাড় এবং 4% ছাড়, যার ইকুইভ্যালেন্ট ছাড় হচ্ছে 38.56% ছাড়। তার ভ্যালু যদি সেটার ভ্যালু যদি আমি 500 টাকার উপর বের করি তাহলে আমার হচ্ছে 192.80 পয়সা। ওকে না, তো 0.80 টাকা। আর প্রথমে 500 টাকার উপর 40% ছাড় দিলাম, আর সেখানে ছাড় কত হচ্ছিল 200 টাকা। তো ডিফারেন্স কত সেটাই আমার চেয়েছে, ডিফারেন্স হচ্ছে 60 টাকা 20 পয়সা। ওকে, তো এই ছিল কোশ্চেনটা। তো খুবই ভালো অঙ্ক। নেক্সট কোশ্চেন এবার বলেছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, আর আরও যদি দুটো মেশিন বসানো হয় তাহলে সেক্ষেত্রে কত কম সময় লাগবে। ওকে, তো আমরা কি টাইম অ্যান্ড ওয়ার্কের, তোমরা অনেকেই জানো যে MDT/W যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে আমরা সহজে এই অঙ্কটা করতে পারি, T1/D/W1। ওকে, এই কনসেপ্টটা দিয়ে। তো কেমন যে আমার এখানে M মানে ম্যান পাওয়ার বা মেশিন কতগুলো আছে যেগুলো কাজ করবে, সেই মেশিন হচ্ছে 16টি মেশিন। কতদিন কাজ করবে? 27 দিন। আর কতটা জিনিস বানাবে? 1000। ওকে, এবার আমি মেশিন বাড়িয়ে দিলাম, কত মেশিন বাড়িয়ে দিলাম, দুটি মেশিন বাড়িয়ে দিলাম, মানে আমার 16 জায়গায় এখন কত লিখবো? 18। আর কতদিন লাগবে ওই সমসংখ্যক মেশিন তৈরি করতে? তাহলে আমার কত হয়ে গেল? ডে ইকুয়াল টু হয়ে গেল 16 × 27/18। ওকে, তাহলে এই দিকে কাটছি 8, তারপরে 24 ডেজ। তাহলে আমার কি হয়ে গেল? প্রথমে লাগছিল কত? প্রথমে 1000 মেশিন তৈরি করতে লাগছিল 27 দিন, এখন লাগছে কত দিন? 24 দিন। মানে আমার দুটো মেশিন ইনক্রিজ করার কারণে আমার কী হলো? 3 দিন সময় এখন কম লাগবে। কেন? কারণ মেশিনের সংখ্যা বেড়েছে, তো কাজ বেশি হবে, তাই না? তো সময় কম লাগবে। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন বলছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর একসঙ্গে বাজিয়ে দিলাম তারপরে কি হলো? প্রথম ঘন্টাটা 9 সেকেন্ডের গ্যাপে বাজবে, তারপরটা কত? 6 সেকেন্ডের গ্যাপে বাজবে। ওকে, তারপরটা 4 সেকেন্ডের গ্যাপে বাজবে। এভাবে 5টা ঘন্টা আছে, কত? 9, 6, 4, 10, 8। ঠিক আছে, তো 9, 6, 4, 10, 8-এর ব্যবধানে বাজবে। তো এরা এরপরে একসঙ্গে কখন গিয়ে বাজবে? একসঙ্গে গিয়ে বাজবে এদের লসাগুতে, এলসিএমে। ঠিক আছে, মানে প্রথমবার একসঙ্গে বাজিয়ে দেওয়ার পরে তারপরে ওই সংখ্যাগুলোর যে লসাগু হবে সেই এলসিএম এবং এলসিএমের গুণিতকের আকারে বাঁচতে থাকবে। তো এখানে যদি তোমরা এলসিএম বের করো তাহলে কত হবে? 360। ঠিক আছে, 360 হবে এলসিএম, লসাগু যদি বের করি। তাহলে 360 এবং 360-এর গুণিতকের আকারে বাঁচতে থাকবে। 360 সেকেন্ড পরে তারা প্রথমবার বাজিয়ে দেওয়ার পরে 360 সেকেন্ড পরে গিয়ে একসঙ্গে বাজবে। তো 360 সেকেন্ড কথার কত হচ্ছে অর্থ কি? আচ্ছা, তো আমরা বলতে পারি যে কত মিনিট? 6 মিনিট পরে। ওকে, 6 মিনিট পরে। ওকে, এবার বলছে যে 1 ঘন্টায় সেগুলি কতবার একসঙ্গে বাজবে। তো 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে আমার 60 মিনিট। আর
মিনিটের ব্যবধানে তারা একসঙ্গে বাজে? 6 মিনিটের ব্যবধানে, 6 মিনিটের ব্যবধানে। তার মানে 1 ঘন্টায় ওরা কয়বার বাজবে? 10 মিনিট, 10 বার, 10 বার। কিন্তু আমরা নিয়ে নেব 10 প্লাস একবার এডিশনাল শেষের মুহূর্তটার জন্য। ওকে, তো টোটাল কত বাজবে? টোটাল 11 বাজবে। তো এই ধরনের ভিডিওগুলো আমার ডিটেলসে দেখতে অবশ্যই তোমরা আমাদের এলসিএম অর্থাৎ লসাগু, এলসিএম অ্যান্ড এসিএম, লসাগু গসাগুর যে বেসিক্স ক্লাসগুলো আছে সেগুলো আমাদের প্লেলিস্ট থেকে করে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে অংশীদারি কারবার থেকে। তো দেখো এখানে বলেছে অংশীদারি কারবারের তোমাদের কনসেপ্ট কি, যে আমাদের প্রিন্সিপালের যে মানে আসল এবং সময়ের যে অনুপাত, গুণফলের যে অনুপাত, সেটাই কি হয়? সেটাই হচ্ছে প্রফিটের অনুপাতের সমান হয়। মূলধন এবং সময়ের গুণফলের অনুপাত প্রফিটের অনুপাতের সমান হবে। তো দেখো এখানে দুজন ব্যবসায়ী আছে, যে এ এবং বি। এ কী করেছে? 1200 টাকা নিয়ে এসে অংশীদারি ব্যবসায়, টাকা 5 মাসের জন্য নিয়ে এসছে, তাহলে আমি আসল গুণন কী করে দিলাম? সময়। আর বি কী করেছে? 750 টাকা নিয়ে এসে 4 মাসের জন্য দেয়। আর এই যে অনুপাতটা পেয়ে যাব সেটা হয়ে যাবে তাদের কি? মূল প্রফিটের অনুপাত। তাহলে প্রফিট রেশিও কত হয়ে গেল? এখানে কেটে দাও 0, 5 দিয়ে কাটো 15, 4 দিয়ে কাটো এদিকে 30, আবার 15 দুগুণ 30, মানে 2:1। তো আমাদের বলেছে যে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত কত হবে? 2:1। তো আমার 450 দরকারই নেই। ওকে, তো আমাদের মূলধনের বিনিয়োগের অনুপাতই হচ্ছে প্রফিটের অনুপাত, সেম অনুপাত হবে। মূলধন গুণন সময়ের যে গুণফল, তার যে অনুপাত, সেই অনুপাতটা প্রফিটের অনুপাতের সমান হবে। ওকে, তো এই ছিল অঙ্কটা। নেক্সট কোশ্চেন এসছে আমাদের লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে। দেখো তো লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে অলরেডি আমরা 2টো অঙ্ক পেয়ে গেলাম গত বছরের গ্রুপ সিডির কোশ্চেনে। একটা ছিল আমাদের ঘন্টার অঙ্ক থেকে, আর একটা আসছে আমরা নর্মাল ভগ্নাংশের লসাগু গসাগু বের করতে। তো ভগ্নাংশের গসাগু বের করতে বলেছি। তো ভগ্নাংশগুলো কী আছে? প্রথমে আছে 1.51 এবং 0.153। তো প্রথমে এরকম দশমিক ভগ্নাংশ থাকলে তোমরা কী করে নেবে? সেটাকে একটা p/q আকারে লিখবে, মানে দশমিক তুলে দিলে কি 17/10, এখানে হচ্ছে 51/100, আর হচ্ছে 153/1000। তো যখন তোমাকে ভগ্নাংশের গসাগু বের করতে বলবে তখন কিভাবে করবে? যে লবের গসাগু করবে, মানে এসিএফ মানে গসাগু বলছি। ওকে, এসিএফ মানে গসাগু, আর লসাগু মানে হচ্ছে আমি লিখছি এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। তো যখন ভগ্নাংশের গসাগু বের করতে বলবে তখন তুমি লবের গসাগু করবে, তো কারণ গসাগু চেয়েছে, আর হরের কি করবে? হরের লসাগু করবে। ওকে, তো এখানে আসো, তাহলে আমরা লবের গসাগু করি। তাহলে 17, 15, 17, 51 আর 153 যদি গসাগু বের করো তাহলে কত হবে? 17। আর যদি লসাগু এখানে বের করো, নিচের হরের যদি লসাগু বের করো তাহলে কত হবে? 1000। তো যারা লসাগু এবং গসাগু বের করতে জানো না, তারা আমাদের লসাগু গসাগুর যে ডিটেলস ক্লাস আছে বেসিক টু অ্যাডভান্স, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো এখানে কত হয়ে যাবে? দশমিক যদি আমরা সরিয়ে দিই 0.017, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, তো খুবই ভালো অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন বলেছে আবার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আবার আমরা 2টো অঙ্ক পেয়ে গেলাম। ওকে, এটা সহ 2টো অঙ্ক। তাহলে কি হলো? যে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, তাহলে আমাদের ওই এমডিটির কনসেপ্ট দিয়ে হবে, MDT/W এর কনসেপ্ট দিয়ে করব। যে ম্যান পাওয়ার কত? 14, সময় লাগছে কত? 12 দিন, আর কাজটা কী ছিল? একটা টিউবওয়েল বসানোর কাজ। এবার যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয় তাহলে কতজন লোক লাগবে আমি জানি না। আর 8 দিনের টিউবওয়েল বসাবো কটি? ওই একটি টিউবওয়েলই বসাবো। ঠিক আছে, তো এবার এখান থেকে তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো 4 2 8, 3 4 12, আবার 2 দিয়ে কেটে দিলাম 7। তার মানে x = কত হয়ে গেল? 21 জন। আচ্ছা, প্রথমে আমার কতজন ডিপ্লয় ছিল? আমার প্রথমে ডিপ্লয় ছিল 14 জন লোক ছিল। আর আমি যেহেতু কাজটা 12 দিনের পরিবর্তে 8 দিনে করতে চাচ্ছি, তাহলে আমাকে লোক কত বেশি করতে লাগবে? এখন 21 জন। তার মানে 14 থেকে আমাকে 21-এ যেতে লাগবে, মানে আমি কতজন বাড়াবো? 7 জন বাড়াবো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 7 জন এক্সট্রা লোক নিতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড়। তো একটু আগেই দেখলাম আমরা সাকসেসিভের যে কনসেপ্টটা ছিল, সাকসেসিভের যে ছিল প্রথম অঙ্কটা দিয়েছিল 36% এবং 4%-এর সাকসেসিভের কনসেপ্ট, সেখান থেকেও সেইভাবে তোমরা XY দিয়েও বের করতে পারো। কিন্তু যদি 3টের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে রেশিও প্রপোর্শন মেথড দিয়ে তোমাদের ক্ষেত্রে বেশি হেল্পফুল হবে।
আচ্ছা 10% ছাড়ের ইকুইভ্যালেন্ট যদি আমরা ফ্র্যাকশন নেই মানে 10% মানে 10/1 আর 20%-এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কত হচ্ছে 1/5 এবং 30%-এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 3/10। তো যারা এই সাকসেসিভের কনসেপ্ট বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের কনসেপ্ট জানি তারা আমার পার্সেন্টেজের বেসিক যে ভিডিওটা আছে ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, একদম সেখান থেকে ডিটেলসে করানো আছে। তো এবার সমতুল্য ছাড় দেবো, তাহলে 10 টাকাতে 1 টাকা যদি আমি ছাড় দিই তাহলে কত হবে, 9 টাকা হবে। দেন 20% মানে 5/1 মানে 5 টাকাতে 1 টাকা মানে ছাড় মানে 4 হবে। আর 10 টাকাতে 3 টাকা ছাড় মানে 30% ছাড়, যেটা কিন্তু কিনা এখানে 7 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল, 500 হয়ে গেল। আর এদিকে হচ্ছে কত কত 4 36 আর 7, ওকে। তো 6 7 42, 4 3 7 21 মানে হচ্ছে 252। তাহলে সমতুল্য ছাড় যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি 100 সঙ্গে তুলনা করতে হবে। তো এখানে 500-তে এত হয়, তাহলে 100-তে কত, এইভাবেই করব। তাহলে আমাকে কি হচ্ছে 100 বের করতে গেলে এখানে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, অনুরূপভাবে আমি এদিকেও 5 দিয়ে ভাগ করে দেবো। তার মানে 252/5 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5 5 25, 5 দিয়ে আচ্ছা 25, তারপরে 2 থাকলো 1 সেকেন্ড, একবার গুণটা দেখে নিচ্ছি। আর কত হয়ে যাচ্ছে এখানে 50.4। তাহলে দেখো আমি একটু ক্লিয়ার করে রাখছি, তাহলে আমার যদি এদিকে 100 টাকা হয় তাহলে এখানে হচ্ছে 50.4। তাহলে আমি প্রথমে আমার যে জিনিসটার দাম ছিল 100 টাকা, আমি পরপর ডিসকাউন্ট দেওয়ার পরে আলটিমেট বিক্রি হলো কততে, 50.60। তো আমি ডিসকাউন্ট দিলাম কত, মানে এই সাইডটা হচ্ছে আমার সিপির মতো হয়ে গেল, এটা বিক্রয় মূল্যের মতো হয়ে গেল, তাই না। তাহলে 100 টাকার জিনিস আমি আলটিমেট এখন বিক্রি করছি 50.4-এ, তার মানে আমার ডিসকাউন্ট কত পার্সেন্ট হয়ে গেল, 49.6। মানে 100 টাকাতে আমি কত টাকা ছাড় দিলাম, 49 টাকা ছাড় দিলাম, 49.6 টাকা ছাড়, 49.6 পয়সা, ঠিক আছে, 49 টাকা 6 পয়সা ছাড় দিলাম, তার মানে বিক্রি হলো 50 টাকা 4 পয়সায়, তাই না। তো আমার 100-তে যে 49.6 টাকা ডিসকাউন্ট, দ্যাট ইজ 49.6%। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, ওকে, এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। আচ্ছা, তো দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হলে শতকরা লাভ কত হবে। তো প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার থেকেই দিয়েছে, সুন্দরভাবে তোমরা করতে পারো। কীভাবে দেখো, আমাদের 3টি প্রাইজের কনসেপ্ট এখানে বলা আছে, যে কেনা মূল্য, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত, 620 টাকা বলাই আছে, ওকে। তো এটি ধার্য মূল্যের থেকে ক্রয় মূল্য, এটি ধার্য মূল্যের থেকে 25% কম। যদি দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত। আমাদের এখানে জিনিসটার কেনা দাম কত, 620 টাকা। তো আমার এসপি কত, এসপির থেকে কেনা দাম কত কম, 25% কম, তাই না, এদিকে 25% কম। তো আমি যদি এসপি 100 ধরে নিই, সরি এসপি না, 1 সেকেন্ড, আমার একটু এখানে আমি বলছি এখানে ধার্য মূল্য আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য। তো আমার ধার্য মূল্য থেকে কত কম, ধার্য মূল্য থেকে 25% কম, ওকে। তো ধার্য মূল্য যদি আমার 100 হয়, ধার্য মূল্য যদি আমার 100 হয় তাহলে 25% কম মানে এখানে কেনা দাম কত, 75 হয়ে যাবে। দেখো এটা বলছে ধার্য মূল্যের থেকে 25% কী কম, ক্রয় মূল্য কম, 620 টাকা পরে দেখবো, ওকে। তো কেনা দামটা হচ্ছে ধার্য মূল্যের থেকে 25% কম। আবার ছাড় দিব কত, ছাড় দিব 15% ছাড় দিব। তো 15% ছাড় মানে 85 টাকা হবে। তো আমার প্রফিট কত হবে, শতকরা লাভ। তো প্রফিট হচ্ছে, দেখো কেনা দাম 75 ছিল, প্রফিট হয়েছে বিক্রি কত টাকা প্রফিট করে বিক্রি হয়েছে, 10 টাকা। তার মানে আমার 75 টাকায় আমি 10 টাকা প্রফিট করলাম, তাহলে 100-তে কত প্রফিট করলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার 620 দরকারই নেই এখানে, ওকে। তো এখানে কত, 3 25 75 4, তার মানে হচ্ছে 40/3, দ্যাট ইজ ইকুয়াল টু 13.1/3%, ওকে। আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো এখানে একটু বুদ্ধি করে ধরার ব্যাপার আছে, যদি আমরা মার্কেট প্রাইস বা ধার্য মূল্যকে যদি আমি 100 ধরি তবে সহজেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, ওকে। তো 620-কে যদি আমি এখানে ইনভলভ করি তাহলে তো ক্যালকুলেশন একটু বেশি বড় হয়ে যেতে পারে, ওকে। চল নেক্সট কোশ্চেনে বলেছে যে এই পুনরাবৃত্ত যে দশমিক সংখ্যাটা আছে, পুনরাবৃত্ত দশমিক সংখ্যাটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করব, এবং ভগ্নাংশের আকারে প্রকাশ করার পরে তার লব এবং হরের মধ্যে যে পার্থক্য সেটা আমাদেরকে ডিসাইড করতে লাগবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে পুনরাবৃত্ত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি।
তো এখানে পুনরাবৃত্ত সংখ্যাটা যে পুনরাবৃত্তের যে চিহ্নটা সেটা কোথায় আছে, বারটা আছে, সেটা 81-এর উপর, মানে 81 রিপিট হতে থাকবে। তো এটাকে দশমিক বা আমাদের p/q আকারে আমরা কীভাবে কনভার্ট করি, তো আমরা প্রথমে পুরো সংখ্যাটাই লিখে দেব। ওকে, তারপরে যার উপর আমাদের পুনরাবৃত্তের চিহ্নটা নেই তাকে বিয়োগ করে দেবো, 841 বিয়োগ করে দেবো। এবার নিচে হরের ক্ষেত্রে যটা সংখ্যার উপর পুনরাবৃত্তর যে চিহ্নটা সেটা থাকবে সেটা আমি দিয়ে দেবো, তার জন্য তটা 9 আসবে, এবং যাদের উপর পুনরাবৃত্ত সংখ্যাটা নেই, মানে পুনরাবৃত্তির চিহ্নটা নেই, তার জন্য তটা সংখ্যার জন্য আমি তটা 0 পাবো। তো এখানে দেখো 841, তো 841-এর জন্য আমি কটা পেলাম 3টা 0 পেলাম। আর পুনরাবৃত্তর বারটা কটা সংখ্যার উপর আছে, 2টো সংখ্যার উপর আছে, মানে 2টো 9 পেলাম। ওকে, আর উপরেও ঠিক যার উপর পুনরাবৃত্ত নেই তাকে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলে কত হয়ে যাচ্ছে এখানে, তো চলো 0, দেন 4, দেন হচ্ছে 3, দেন 1, 8, 2, 3, 4। ওকে, তারপর আমাদের নিচে কত আসছে, 99000। ওকে, এবার আমরা কেটে নেব, কত শূন্যকে দিয়ে কেটে দিচ্ছি, তারপরে 9 দিয়ে কাটাকাটি করো, 1100 হয়ে গেল। আর 9 দিয়ে করলে কত হচ্ছে, 9 লং 81, 1 থাকছে, 9 1 9, তারপরে 13 থাকছে, তাই না, কত 9 লং 81, 1 13, হ্যাঁ, তো 9 1 9, 9 1 9, 4 থাকছে কেন, কোথাও ভুল হলো, 1 সেকেন্ড, 84181, আর হচ্ছে আমার হচ্ছে 84104, আর এখানে হচ্ছে 3 1 2, ঠিকই তো আছে, 82340 ডিভাইডেড বাই হচ্ছে 99000। সংখ্যাটা ঠিক উঠিয়েছি তো। ওকে, এবার দেখি যে 9 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 9 লং 81, হাতে থাকে 1, তাহলে আমার 13 হয়ে গেল, 13 9 1 9, 13 থেকে 9 বাদ গেলে হচ্ছে আমার 4 হয়ে যাচ্ছে, 44 কেন হচ্ছে, কোথাও গড়বড় হচ্ছে কি, এখানে আমরা ভুল করে ফেলেছি, যে এখানে কত হচ্ছে দেখো 1, তো এখানে 3 থাকবে, তাই না, তো এখানে 3 হয়ে যাচ্ছে। তো এবার ঠিক আছে, দেখো তাহলে আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করে 9 কত বড়, 9 লং 81, তারপরে থাকছে 2, তারপরে 9 2 18, 5 থাকছে, তার 6 লং 54। ওকে, আরও কাটাকাটি যাচ্ছে, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তো 550, আর এখানে কত হচ্ছে 4 2 8, আর 12 থাকছে, 2 দিয়ে কাটছি, তাই না, 6 2 12, 3 2 463। তার মানে আমার ছোটো করার পরে দেখো এখানে বলছে ভগ্নাংশটিকে ছোটো আকারে ভগ্নাংশে পরিণত করো, তো আমি করলাম, আর কাটাকাটি যাবে না, 550। তাহলে এবং লব ও হরের মধ্যে পার্থক্য বের করতে বলো, তো লব আর হরের মধ্যে পার্থক্য কত হবে, তো এখানে আমি লব হর বের করে ফেলেছি অলরেডি, তো 550 আর 463 বিয়োগ করে দেবো, তার মানে কত হয়ে যাবে, 87। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। তো এই জায়গাটুকু ইম্পর্টেন্ট, আমরা এখানে একটু ক্যালকুলেশন গড়বড় করে ফেলেছিলাম। ওকে, নাহলে নতুবা তেমন কোনো টাফ ব্যাপার ছিল না। ওকে, নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনে বলেছে যে 3টি ভগ্নাংশের যোগফল দেওয়া আছে এটা। আচ্ছা, বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত কত, 7:6। তো মানে বিগ ওয়ান, মানে লার্জ আর স্মল বলি, লার্জ আর স্মল যদি সংখ্যা দুটোর ভগ্নাংশ দুটোর অনুপাত করি তাহলে আমি 7/6 পাবো। ওকে, এবার যে মাঝের সংখ্যাটি আছে, তো লার্জ মিডিল অ্যান্ড স্মল আমি এভাবে লিখছি। ওকে, XYZ ভাবে তোমরা ধরতে পারো। এই মাঝের ভগ্নাংশটি এই অনুপাত বলছে, এই যে অনুপাতটা হয়, এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশর থেকে 1/3 বেশি হয়, তার মানে এই অনুপাতটা মাঝের ভগ্নাংশর থেকে কত বেশি, মাঝের ভগ্নাংশর থেকে 1/3 বেশি। তাহলে আমি মাঝের এই যে অনুপাতটা থেকে যদি 1/3 বিয়োগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, আমি মাঝের সংখ্যাটা পেয়ে যাব। ওকে, ভাষা অনুসারে তো তাই হয়। তাহলে আমার এখানে 6, আমি চাইলে শর্টকাট করে করতে পারি, এখানে 6 বানিয়ে দিই, এখানে 2/6 লিখে। ওকে, তো ছাড়ো, এখানে হচ্ছে 7, আর হচ্ছে এখানে 2, তার মানে 5/6। তো মাঝের সংখ্যাটি কত, আমাদের 5/6। ওকে, তো দেখো অপশন অনুসারে আমাদের ভগ্নাংশ 3টি হবে, মাঝের এখানে অপশন আছে 5/6, আর কোথাও কিন্তু নেই। ওকে, এবার আমরা একটু কোশ্চেন এটাকে কনফার্ম করার জন্য অ্যান্সারটাকে আমরা কি করব, ধরে না অ্যান্সার অপশন ডি হচ্ছে, তাই না, আমাদের যতটুকু সলভ করলাম সেটা অনুসারে। কিন্তু এটা দিয়েও আমরা কনফার্ম করতে পারি, কেন, কীভাবে, যে প্রথম আর যে বড় এবং ছোট যে ভগ্নাংশটি আছে প্রথম এবং শেষের। ওকে,
এবার বড় আর ছোট, প্রথম আর শেষটাই কিনা সেটা তো আমাকে জানতে লাগবে। তাহলে আমরা কি প্রথম ভগ্নাংশ যদি 7/8 হয় এই অপশন অনুসারে, এবং প্রথমটাকে যদি বড় ধরে নিই, আর অবশ্যই সেটা বড়ই হবে, কারণ ডিফারেন্স 1 আছে, আর ডিফারেন্স সবগুলোর দেখো লব এবং হরের পার্থক্য কত, ডিফারেন্স হচ্ছে 1। তো যখন কোনো ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য 1 হয়, মানে একই হয়, 1 মানে 1 না, সমান সমান যদি পার্থক্য থাকে তিনটি ভগ্নাংশতেই, সেক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। ওকে, তো এখান থেকে আমি বুঝতে পারছি যে সবথেকে বড় হচ্ছে প্রথমটা, আর পরেরটা হচ্ছে সবার শেষেরটা হচ্ছে সবথেকে ছোট। তো মানে বড় এবং ছোটোটার যদি অনুপাত করি তাহলে আমার কত হওয়ার উচিত, দেখো 7/8 ইন্টু 4/3, 4 দুগুণ 8 কেটে দিলাম, তাহলে 7/6। দেখো এই 7/6 এখানে মিলে গেছে, তার মানে আমাদের অপশান গেজিং ঠিকই আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ানো হলো এবং প্রস্থ 15% কমানো হলো। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো সাকসেসিভের উপর বেস করে আমি বেশ কয়েকটা অঙ্ক পেয়ে গেলাম। তো আমরা এই সাকসেসিভের কনসেপ্ট অলরেডি আমার পার্সেন্টেজের ক্লাস 3 যে ক্লাসটা আছে, অলমোস্ট 50 মিনিটের ক্লাসটা আছে, সেখানে দেখে নিও। এই কনসেপ্টটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 10-15টার মতো আমি অঙ্ক সেখানে করিয়েছি এই জাস্ট এই কনসেপ্টের উপর। ওকে, তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ানো হলো, 15% বাড়ানো হলো, আর প্রস্থ কত পার্সেন্ট কমানো হলো, 15% কমানো হলো। তো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, তো প্রস্থ কমানো হয়েছে। আমি বলেছি যে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার উপর ডিপেন্ডেন্ট, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের উপর। তো যখন এখানে গুণফল থাকে তখন আমাদের সাকসেসিভের কনসেপ্টটা এখানে চলে আসবে। তাহলে আমি কি বলবো যে প্রথমে বাড়িয়েছি ক্ষেত্রফল 15%, আর সেখান থেকে আমি 15% কমালাম, আর প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 15/100। ওকে, তার মানে এখানে 15 কেটে গেল, তো -225, তার মানে পয়েন্ট দিয়ে ভাগ করে দিলাম। ওকে, 2.25। তোমার 2.25 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ভগ্নাংশ করি তাহলে কত হচ্ছে 2/1/4, তাই না? 2/1/4। তোমরা চাইলে এখানে ছোটো করেও করে দেখতে পারো, দশমিকটাকে সরিয়ে, মানে 0.25 মানে 0.25 মানেই তো 1/4 না? তো এইভাবেই লেখা যায়। তো আমার আলটিমেট কত পার্সেন্ট হ্রাস হয়েছে, 2.1/4% হ্রাস হয়েছে, কারণ হচ্ছে মাইনাস সাইনটা সামনে আছে, সেটাই ক্লিয়ার করছে, ইন্ডিকেট করছে যে এখানে ক্ষেত্রফলের কী হবে, আলটিমেট হ্রাস ঘটবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। ওকে, তো গ্রেট। তো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এই সাকসেসিভের কনসেপ্ট, এবং দেখা যাচ্ছে যে এখান থেকে বারবার এরা কোশ্চেন চাচ্ছে। তো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করার অর্থ কী, প্রয়োজনীয়তাটা কী? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করলে আমরা কি কোশ্চেনের মাইন্ডসেট বুঝতে পাবো, এবং কী ধরনের কোশ্চেন এসেছিল, কি মডারেট, ইজি, হার্ড লেভেলগুলো বুঝতে পাবো, এবং কোন কনসেপ্টের উপর তারা গুরুত্ব দিচ্ছে সেটাও বুঝতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন বলছে একটি 70 মিটার লম্বা ট্রেন 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করতে পারে। তো ট্রেনটা তো 70 মিটার লম্বা, স্পিড কত? ট্রেনটা হচ্ছে 70 মিটার লম্বা, স্পিড হচ্ছে 75 kmph, আর 150 মিটারের লম্বা ব্রিজ ক্রস করতে হবে। তো ব্রিজ হচ্ছে 150 মিটার না, 105 মিটার। ওকে, তো যখন কোনো ট্রেন আমাদের কি ব্রিজ বা হোক সে বা প্ল্যাটফর্ম হোক অতিক্রম করে, তখন অ্যাকচুয়ালি ব্রিজ এবং ট্রেন তার দুজনের দৈর্ঘ্যের সমান যোগফল যেটা হবে সেই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমার এখানে মোট দূরত্ব কত হয়ে গেল, মোট দূরত্ব হয়ে গেল 105 যোগ 70, দ্যাট ইজ ইকুয়াল টু 175। আচ্ছা, আমার এত কি মিটার। আচ্ছা, এবার হচ্ছে আমার তাহলে সময় কত লাগবে, সময় ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু স্পিড আমার এখানে কিসে আছে, প্রতি কিলোমিটার ঘন্টায় আছে। তো সেটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো, তাই না? করে দিয়ে আমি মিটার পার সেকেন্ডে করে নেবো, মিটার পার সেকেন্ড করে নিলাম। ওকে, মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, তাহলে আমার ডিস্টেন্স কতটুকু যেতে লাগবে, ডিস্টেন্স হচ্ছে 175 মিটার, আর স্পিড আমার কত, 75 গুণন 5/18। ওকে, তো এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 175 উপরে 18 চলে গেল, 75 গুণন 5। ওকে, তো এবার হচ্ছে আমরা কাটাকাটি করছি, তাহলে কত দিয়ে করব, ছোটো করে করি, 3×5 = 75, তারপরে 7×5 = 175 হয়ে গেল, আর এদিকে 3×6 = 18, তার মানে হচ্ছে আমার 6×7 = 42/5। তো 42/5 মানে কোথায় হচ্ছে, অপশন বি। ওকে, তো 8 × 2/5 সেকেন্ড। তো এই ছিল কনসেপ্টটা।
তো আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের এর আগে আমাদের কি অঙ্ক ছিল মনে ছিল না, আমরা করেছি কি এখনও করিনি। তো এটাই প্রথম অঙ্ক পেলাম আমাদের সে সেটটাতে। নেক্সট অঙ্ক এখানে বলেছে এটাও লসাগু গসাগু থেকে। তো লসাগু গসাগুর আমরা মোট 3টে অঙ্ক মনে হয় পেয়ে গেলাম। ওকে, তো বলেছে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 5, 6, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে। মানে 5 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে কত? 4। 6 অনুরূপভাবে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, আর 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 6, এবং 8 দিয়ে ভাগশেষ করলে থাকবে 7, 9 দিয়ে ভাগ করলে 8। তো এই ক্ষেত্রে তোমরা দেখবে একটা কমন ডিফারেন্স। এটা কেমন, যে আমি লিখে দিচ্ছি দেখো, 5, 6, 7, 8, 9 দিয়ে যা ভাগ করব, এটা ভাগ করব, তখন আমাদের রিমাইন্ডারগুলো কি থাকবে? 4, 5, 6, 7, 8। তো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এখানে সবগুলোতে 1-এর পার্থক্য আছে। তো এটাই হচ্ছে একটা টাইপ। ঠিক আছে, তো লসাগু গসাগুর অধ্যায়ে আমরা এটা ক্লিয়ার করে দেবো। তো প্রথমে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাকে কী করতে লাগবে? 5, 6, 7, 8, 9-এর লসাগু খুঁজতে লাগবে। লসাগু কীভাবে খুঁজবো দেখো, আমি প্রথমে 9 বসিয়ে দিলাম। ওকে, তো 9 দিয়ে যায়, 8 দিয়ে 9কে যায় না, তো আমি 8 গুণ করে দেবো। 7 দিয়ে যায় না, 7 দিয়ে গুণ করে দেবো। 6 দিয়ে অবশ্যই যাবে, এখানে কাটাকাটি তোমরা করে দেখতে পারো। আর 5 দিয়ে ওখানে যাবে না, তো 5 গুণ করে দেবো। এই হচ্ছে আমার লসাগু হয়ে গেল। তাহলে লসাগু আমার কত হয়ে গেল? 9, 8, 7, 8 লং 72 আর 5 7 35 করে দেবো। ওকে ওকে, তো দেখো এবার তার মানে 5, 6, 7, 8, 9 দিয়ে আমার এই যে সংখ্যাটা হলো, যে সংখ্যাটা শেষে কি থাকবে? 0 0 থাকবে। ওকে, 0 থাকবে। গুণ করলে তো 0ই হবে, তাই না? আমি গুণ করতে যাচ্ছি না, গুণ করলে 0 আসবে, এতটুকু বোঝানো। তো এই সংখ্যাটাকে কি হবে? 5, 6, 7, 8, 9 দিয়ে ভাগ যাবে। এবার ভাগ করলে আমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ প্রত্যেকটা কেসে আলাদা আলাদা থাকবে, তাই না? তো আলাদা আলাদা থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার যে কমন ডিফারেন্সটা আছে, সেই কমন ডিফারেন্সটা আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। ঠিক আছে, তো কমন ডিফারেন্স যদি কত? 1। তো আমি যদি 1 বিয়োগ করে দেই, তাহলে আমার অ্যান্সার কত দিয়ে আসবে? 9 দিয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে আমার অ্যান্সার কত আসবে? ড্যাশ ড্যাশ 9 দিয়ে আসবে। তো আমার যার শেষে 9 আছে সেটাই আমার অ্যান্সার হবে। এবার কোনটা শেষে 9 আছে দেখো, এই সংখ্যাটা 30, 70 আর 30-এর গুণফল কার কাছাকাছি হতে পারে? 2100-র কাছাকাছি হতে পারে, মানে 2000-এর ঘরে হবে অ্যান্সার। ওকে, তো 2519 তোমরা করে দেখতে পারো। এবার দেখো 72 আর 35 যদি আমি গুণ করি, তাহলে কত হচ্ছে? আমার হচ্ছে 5 গুণ 10, 5 35 36 গেল, আর 3 দুগুণে 6, 3 7 21, তার মানে হচ্ছে 0, 6 2 12, হাতে 1, 24 আর 25, তো 2520 হচ্ছে। এখানে 2520 হচ্ছে। তো সেখান থেকে যদি আমি 1 বিয়োগ করি, কোন 1 বিয়োগ করলাম? এখানে যে কমন ডিফারেন্সটা আছে, সেই কমন ডিফারেন্স 1 আছে, সেটা বিয়োগ করে দিলাম। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 2519। ওকে, তো এইভাবে করতে পারি। তো ইউনিট মেথডের হেল্প আমরা এখান থেকে অবশ্যই নেব, তাহলে আমাদের গুণগুলো করতে লাগবে না। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো, তবে তার 8% লাভ হতো। মানে প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করেছিল, সেখান থেকে ও কোথায় গেল? 8% প্রফিট করলো। মানে ইমপ্রুভমেন্ট কত পার্সেন্টের হলো? 18%-এর ইমপ্রুভমেন্ট। লস থেকে প্রফিটে গেল, -10% রিকভার করলো প্লাস 8% প্রফিটও করলো। তো ইমপ্রুভমেন্ট হলো 18%-এর। আর এখান থেকে এখানে যেতে কত টাকা ইমপ্রুভমেন্ট করেছে বিক্রয় মূল্যে? 54 টাকা। ওকে, 54% না, 54 টাকা। তো আমার 18%-এর যে ভ্যালু সেটাই হচ্ছে 18%-এর যে ভ্যালু সেটাই হয়ে যাবে 54 টাকা। দ্যাট ইজ 100%-এর ভ্যালু যেটা, সেটা হয়ে যাবে আমার সিপি। ওকে, তো 54/18 × 100, তার মানে কত হচ্ছে? 300 টাকা। তো জিনিসটির তো বলছে ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। এবার বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত। এবার ঘড়িটির বিক্রয় মূল্য, 1 সেকেন্ড, বিক্রয় মূল্য কেন চাচ্ছে? যদি ঘড়ি 10% ক্ষতি বিক্রি করলো এবং 54 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 8% লাভ হতো। ওকে, তো ঘড়িটির বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য যদি বলে, বিক্রয় মূল্য কেন চাইছে? ক্রয় মূল্য হওয়া উচিত। বিক্রয় মূল্যে তো দুটো কেস আছে, কোনটাতে বলবো? ওকে, তো প্রথমটা কেসটাই নিব আমরা, যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেছিল। ওকে,
তো পরেরটা তো যদির গল্প বলছে না, এটা তো এটা হোয়াট ইফ এর গল্প। তো তো প্রথমে কী হয়েছিল, তাহলে আমার কেনা দাম কত হয়ে গেল, ঘড়িটি 300 টাকা হয়ে গেল। ওকে, ঘড়ির কেনা দাম কত হয়ে গেল, 300 টাকা। এবার বিক্রি করেছিলাম প্রথম কেসে কত, 10% ক্ষতিতে। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, 10% ক্ষতিতে, মানে 100 টাকার জিনিস আমি 90 টাকায় বেচবো, তাই না? তার মানে আমার কত টাকা খরচ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, 30 টাকা ক্ষতি হয়ে যাবে, তাই না? তো কারণ 100 টাকাতে 10%, মানে 100 টাকাতে 10 টাকা ক্ষতি হচ্ছে, 300 টাকাতে 30 টাকা, মানে 270। তো আমরা ওভাবে ডিরেক্টলি মুখোমুখি করতে পারি, অথবা এইভাবেও করতে পারি। তাহলে কত হয়ে গেলো, 270 টাকা। তো প্রথম ক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত ছিল, 270 টাকা। তো একটু কেয়ারফুলি পড়বে, আমি তো নর্মালি অঙ্কগুলোতে কী থাকে, এখানে ক্রয় মূল্য থাকে, তো এখানে বিক্রয় মূল্য ছিল, তো কেয়ারফুলি না পড়লে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ওকে, আর 300 অপশানে কিন্তু আছেই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে 4-এর পাওয়ার বলেছে 0.5, তারপরে বলেছে 0.5-এর পাওয়ার হচ্ছে 4 এবং 2-এর পাওয়ার কত, 4। ওকে, তাহলে এর মান কত? তো দেখো, 4-এর পাওয়ার 0.5 কথার অর্থ 0.5 মানে 1/2। ওকে, আর এখানে 0.5 মানে 1/2, আর পাওয়ার আছে 4, আর এখানে আছে 2 × 4। তো করি। আর দেখো, এখানে আমি বারবার বলেছি অন্যান্য ক্লাসগুলোতে, নাম্বার সিস্টেমের ক্লাসে, পাওয়ার যদি বা ইন্ডিসিসের ক্লাসে কোথাও বলেছি, পাওয়ার হাফ কথার অর্থ হচ্ছে রুট। অ্যাকচুয়ালি পাওয়ার হাফ কথার অর্থ কি, 4-এর পাওয়ার যদি হাফ কথার অর্থ অ্যাকচুয়ালি 4-এর রুট। ওকে, তো 4-এর রুট কত হয়ে যাবে, 2। ওকে, আর এখানে কি হয়ে গেল, 1-এর পাওয়ার যতই হোক একই থাকবে, আর 2-এর পাওয়ার 4, আর এখানে 2-এর পাওয়ার 4। তো 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 4 আমি কেটে দিচ্ছি, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, 2 হয়ে গেল। ওকে, অ্যান্সার হয়ে গেল 2। তো আমাদের অপশন হয়ে গেল অপশন সি। এই ছিল আমাদের গ্রুপ সি এর মানে বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস। তো আশা করি তোমাদের বেশ হেল্প করবে আজকের ক্লাসটি, এবং আগামী পরীক্ষার জন্য প্যাটার্নগুলো এবং প্রায়োরিটিগুলো তোমরা বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। পরের ভিডিও আমার গ্রুপ সিডি এর মানে বিগত বছরের গ্রুপ ডি এর যে 15টা প্রশ্ন আছে তার অ্যানালাইসিস নিয়ে আসবো, এবং এই ক্লাসের পিডিএফের ক্লাসের যে আমি সলিউশন যে শিটটা, সেই শিটটা পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আমি সেখানে শেয়ার করে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।